আসসালামু আলাইকুম। কায়সার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কায়সার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট। নতুন আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্টে সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত আছি। তার পূর্বে তিতাস গ্যাসে আমি সহকারী প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলাম। এছাড়া অনেকগুলো জবে আমি সুপারিশপ্রাপ্ত হই। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশের পরিচিতি এবং ভূপ্রকৃতি নিয়ে। তার পূর্বে আমি একটু বলি, কাইসার জব প্রিপারেশন বুয়েটেন এর পূর্বে হচ্ছে অ্যাডভেঞ্চার বেস 1.0, 1.1, 1.2 একটা বেস রানিং ছিল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, আর 2.0 সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য। এরই আঙ্গিকে আমি একদম নতুন একটা বেস চালু করছি, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার বেস 3.0। ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, মূলত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের কোর্স এটা। পাশাপাশি যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তারাও আপনারা কোর্সটি করতে পারবেন। আর 2.0 যে কোর্সটা আছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের জন্য, ওই কোর্সে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকলে অ্যাক্সেস দেওয়া হবে। পাশাপাশি যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন তারা হচ্ছে 1.2, অর্থাৎ প্রিভিয়াস যে কোর্সটা অলরেডি রানিং হয়ে গেছে, ওই কোর্সের সবগুলো ক্লাস, রেকর্ডেড ক্লাস, এগুলো আপনারা দেখতে পারবেন। ওই কোর্সে অ্যাক্সেস দেওয়া হবে ইনশাল্লাহ, যারা অ্যাডভেঞ্চার বেস 3.0-তে ভর্তি হবেন। ঠিক আছে, আজকে মাঝখানে আমার একটু গ্যাপ ছিল বিভিন্ন ব্যস্ততার কারণে। আমি মূলত হচ্ছে ওই ডিপার্টমেন্টাল পার্টের সবগুলো নোট, মানে 10টা টপিকে ভাগ করছি। যারা আমাকে জানেন বা ভিডিওগুলো দেখছেন হয়তো বা জানবেন যে সবগুলো লেকচারগুলো আমি যে ভাগ করা হয়েছে, এটা মোটামুটি 10টা টপিক এবং সবগুলোর উপর ক্লাস, লেকচার শিট প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে, মোটামুটি ডিপার্টমেন্টাল পার্টটা আমি অনেকটাই গোছায় ফেলছি। এখন আমার টার্গেট হচ্ছে ডিপার্টমেন্টালের মধ্যে ওই সলভ ক্লাস, অ্যাডভান্স যে ক্লাসগুলো নেওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। 2024 সালে দেখবেন যে একটু ভিন্ন আঙ্গিকে কোশ্চেন আসতেছে, একটু কঠিন টাইপের কোশ্চেন আসতেছে। আপনার বেসিকটা একটু ভালো স্ট্রং থাকলে এই কোশ্চেনগুলো পারবেন, না হলে পারা সম্ভব না। তাহলে আপনার বেসিক স্ট্রং করতে হবে এবং অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ, একাডেমিক পড়াশোনা, অর্থাৎ বিভিন্ন স্যারদের যে বইগুলো ছিল, সেন্সারের বই, মানে যেগুলো হচ্ছে একাডেমিকের সময় যে বইগুলো সাজেস্ট করতে, বা স্যারদের যে লেকচার শিট বুয়েটের, ওই জায়গা থেকে কি কি পড়তে হবে ওইটা নিয়ে আমি হচ্ছে অ্যাডভান্স ক্লাস নেব ইনশাল্লাহ। অর্থাৎ ডিপার্টমেন্টাল যেহেতু গোছানো আছে, খুব সহজে আমি এটা গুছাইতে পারবো। এর জন্য পাশাপাশি আমি নন টেকনিক্যাল আগে শুধুমাত্র হচ্ছে আপনাদের বলে দিতাম যে এই টপিকগুলো এখান থেকে পড়েন। আমার এখন নেক্সট টার্গেট হচ্ছে এই টপিকগুলো বলেও দিব এবং কিভাবে পড়তে হবে এবং কতটুকু পড়া যায়, এবং একটু ডিটেলসে ডিসকাস করার। এক একটা টপিক ধরে ডিসকাস করলে জিনিসগুলো সহজে মনে থাকবে। হয়তো বা 20 মিনিট বা 25 মিনিটের একটা ক্লাস হবে, বা আধা ঘন্টার একটা ক্লাস। আর লাইভ ক্লাসের ক্ষেত্রে সর্বোচ্চ, মানে নন টেকনিক্যালের জন্য আধা ঘন্টা থেকে 40 মিনিট একটা টপিক আলোচনা করলে বুঝে যাবেন যে কি পড়তে হবে। ঠিক আছে, যাই হোক, আর কথা না বলে আমি হচ্ছে শুরু করতেছি বাংলাদেশের পরিচিতি এবং ভূপ্রকৃতি, এটা নিয়ে আলোচনা করব। তাহলে এখন এটা আলটিমেটলি কিসের পার্ট, একদম ফার্স্টে যদি বলি, জিকে, সাধারণ জ্ঞান। অর্থাৎ চারটা, মানে নন টেকনিক্যাল পার্টের জন্য এটা মূলত হচ্ছে বুয়েট প্যাটার্নের নিয়ে আমি আলোচনা করব। বুয়েট প্যাটার্ন বা এই টাইপের জবগুলোতে, ঠিক আছে, বিসিএস ছাড়া অন্য যে কোনো জবের জন্য এই প্যাটার্ন ফলো করলেই হবে। বিসিএস এর ডিটেলসে সব পড়তে হবে। ঠিক আছে, আর জিকে, সাধারণ জ্ঞান, এর একটা পার্ট, মানে এখানে তিনটা পার্ট থাকে আলটিমেটলি: বাংলাদেশ, আন্তর্জাতিক। বলতে পারেন আরেকটা পার্ট কি, আরেকটা পার্ট হচ্ছে ওই সাম্প্রতিক। এটা আমি আলাদাভাবে ভাগ করছি এই কারণেই, অর্থাৎ আপনি যে বইগুলো কিনবেন, বাংলাদেশ যে বইটা, এটা আলাদা একটা বই। এখানে হচ্ছে আপনি বাংলাদেশ সম্বন্ধে ডিটেলস পাবেন। আন্তর্জাতিক এটা পাবেন। আর সাম্প্রতিক এটা দিনকে দিন চেঞ্জ হয়, অতএব সাম্প্রতিকটা বিগত 3 মাস, বিগত 3 মাস, এই 3 মাস যদি ভালো করে পড়েন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ সাম্প্রতিক, বাংলাদেশ, আন্তর্জাতিক। তাহলে এই তিনটা পার্টের মধ্যে সাধারণ জ্ঞানের একটা পার্ট হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের মধ্যে এই বাংলাদেশের পরিচিতি এবং ভূপ্রকৃতি, তা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, তাহলে বাংলাদেশের জন্য অনেকে অনেক বই সাজেস্ট করেন। আমার কাছে এই বইটা খুবই ভালো লাগছে, আমি নিজে পড়ছি, এই জন্য আমি এই বইটা সাজেস্ট করি। আর অন্যরা অন্য বই পড়লে কোনো সমস্যা নেই। তাহলে বাংলাদেশের জন্য আমি বই সাজেস্ট করি MP3, আন্তর্জাতিকের জন্য MP3। আর সাম্প্রতিক কই থেকে পড়বেন? সাম্প্রতিক সরাসরি আপনি হচ্ছে বিগত 3টা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, অথবা যে কোনো হচ্ছে অনলাইন কোনো জায়গা থেকে 3 মাসের যে লাইভ MCQ আছে, এখান থেকে আপনি হচ্ছে পিডিএফ গুলো নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। কিন্তু বাংলাদেশ, আন্তর্জাতিক, এটার জন্য MP3 বইটা লাগবে। আর যদি এটা না কিনে ডাইজেস্ট কেনেন তাহলেও হবে, ডাইজেস্ট থেকে পড়লেও হবে। এখন যার যেটা ভালো লাগে। আমার পার্সোনালি আমার MP3টা একটু এলাবোরেট করে লেখা আছে। আমি সব পড়বো না, সব মুখস্থ করবো না, কিন্তু আমি একবার রিডিং দিয়ে এই বইটা শেষ করছিলাম। করে কি কি পড়তে হবে এই জিনিসগুলো মূলত আজকে আলোচনা করবে, এবং কিভাবে পড়তে হবে। তার মানে আপনারা MP3টা কিনতে পারেন। আর যদি হচ্ছে এটা না কিনেন, যাদের ডাইজেস্ট অলরেডি আছে, নতুন করে কেনার দরকার নেই, ডাইজেস্ট থেকে পড়বেন। টপিকগুলো মোটামুটি সেম। ঠিক আছে, আচ্ছা,
তাহলে আমি দেখি একদম ফার্স্টে, যদি বাংলাদেশ এই বইটা কিনেন, বই কিনে আপনার প্রথমেই খুলেই দেখবেন যে সূচিপত্র আছে। সূচিপত্র বা এই বইটা অনেক বড়, এই বইটা এতটুকু বড় বই, পড়তে গেলে সমস্যা হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে এই যে বড় বইটা আছে, এটা আপনি পড়তে গেলে কিভাবে পড়বেন? এই জন্য ফার্স্টে আপনার বুঝতে হবে যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে আমি ফার্স্টে একটু এটা আরো একটু এলাবোরেট করে লিখবো, একদম প্রথমে বোঝানোর জন্য বলতেছি যে বাংলাদেশের ক্ষেত্রে সাম্প্রতিক, ঠিক আছে, এটা জানেন বর্তমানে যে হচ্ছে জুলাই আগস্টের যে 2.0 এই রিলেটেড অনেকগুলো কোশ্চেন আসবে। তাহলে এটা একটু ভালোভাবে ডিটেলস দেখবেন। পাশাপাশি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে, সাম্প্রতিক কিন্তু বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাই ইনক্লুডেড। আচ্ছা, এছাড়া ইম্পর্টেন্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধ 47 থেকে 71 সাল পর্যন্ত, ঠিক আছে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন, যে সরকারই থাকুক না কেন আপনার এই পার্টটা অপরিবর্তিত এবং এটা সবার জন্যই লাগবে। বাংলাদেশের অর্থনীতি, এখান থেকে সব পড়তে হবে না, যেগুলো লাগবে বলবো। বাংলাদেশের পরিচিতি আর বাংলাদেশের ভূ প্রকৃতি, এটা নিয়ে মূলত হচ্ছে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর এই পেজটা আমার বইয়ে তো অন্যদের সাথে নাও মিলতে পারে, যাই হোক। সম্পদ, তাহলে বাংলাদেশের সম্পদ এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকেই বুঝেন না যে এই টপিকটা পড়ে যেতে হবে, ঠিক আছে। আর প্রত্নস্থল উপজাতি, এই টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে এখানে গেলেই আপনি একদম টপিক ধরে ধরে ফার্স্টেই সব অন্যগুলো না পড়ে কি করবেন, এই যে টপিকগুলো লিখে দিচ্ছে এইগুলো পড়বেন। বাংলাদেশের সম্পদ এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই ধরতে পারেন না। যেমন বাংলাদেশের সম্পদটা আমি একটু দেখাই। আর পরীক্ষার আগে এগুলো অবশ্যই পড়ে যেতে হবে, না হলে আপনি যতই ওই এর আগে পড়ে থাকেন না কেন ওই সময়ে এক্সাক্ট পারবেন না, ঠিক আছে। ওই এই জন্য আপনাদের পরীক্ষার আগে একবার থরলি রিভিশন দিয়ে যেতে হবে, এটা অনেকেই ভুল করে। আচ্ছা আমি একটু বলি, বাংলাদেশের সম্পদ এটা দেখবেন যে কৃষি সম্পদ, বিভিন্ন ধানের হচ্ছে ইয়েগুলো আছে, তারপরে হচ্ছে কৃষি পুরস্কার, তারপর কোথায় ধান গবেষণা ইনস্টিটিউট, ফসলের ক্ষেত্রে বিভিন্ন ফসলের মৌসুম, খাদ্যশস্য, অর্থকরী ফসল। এরপরেই দেখবেন মৎস্য প্রাণী সম্পদ আছে, এই যে খনিজ সম্পদ। কেন এই বাংলাদেশের সম্পদটা আমাদের বুয়েট প্যাটার্নে বা এই টাইপের কোশ্চেনে বেশি আসে? কারণ আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসাবে এই খনিজ সম্পদ সম্বন্ধে আমাদের সবার ভালো আইডিয়া থাকা উচিত। কিরকম? প্রাকৃতিক গ্যাস, তারপরে এখানে কোন জায়গায় গ্যাস ক্ষেত্রগুলো আছে, কোন কোন দিকে বেশি আছে, কোনটা বড় গ্যাস ক্ষেত্র, কতটুকু হচ্ছে ওই কোন গ্যাস ফিল্ডে কখন দুর্ঘটনা ঘটছে। কারণ এই দুর্ঘটনাগুলো কি ইঞ্জিনিয়ারিং মানে ফিল্ডের সাথে জড়িত, যেহেতু গ্যাস উত্তোলন এইগুলো হচ্ছে বাপেক্স করে। অর্থাৎ সহজ কথায় যদি বলি, খনিজ তেল, পেট্রো বাংলা, এই কয়লার কোন কোন জায়গায় আছে, এই সবগুলো ইঞ্জিনিয়ারিং রিলেটেড, ঠিক আছে। তারপরে যে কঠিন শিলা, চুনাপাথর, সৈকত বালি, এই রিলেটেড যতগুলো কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন, এটা একদম ফেরস্ত করে ফেলবেন, মানে অর্থাৎ এখান থেকে বুয়েট প্যাটার্নে কোশ্চেন পাবেনই। তারপরে যে শক্তি সম্পদ, শক্তি বলতে কি পাওয়ার, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন, আপনি বিদ্যুতের পরীক্ষা দিবেন, তাহলে এই যে টপিকগুলো এখানে আসছে বিভিন্ন সময়ের কোন জায়গা থেকে কি উৎপাদন হয়, কিছু মডিফাইড, অর্থাৎ যেমন ওই সময় ছিল হচ্ছে সর্ববৃহৎ, যদি আপনার জিজ্ঞাসা করতো ওই বিদ্যুৎ কেন্দ্র কোনটা, এই যে পাওয়ার হাব হিসাবে আশুগঞ্জ ছিল, কিন্তু একক হিসাবে এখন কি 1320 মেগাওয়াট আছে। তারপরে যে রূপপুর আসলে রূপপুর হবে, এরকম মানে একটু চেঞ্জ হয় কিছু কিছু জিনিস, সেটা নিজেরা ঠিক করে নেবেন। শিল্প সম্পদ, ঠিক আছে, বস্ত্র শিল্প, অন্যান্য যে শিল্পগুলো, অর্থাৎ আশা করি বুঝতে পারছেন যে সম্পদটা কেন ইম্পর্টেন্ট, এটা ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সাথে যায়। অতএব আপনি যখনই কোনো পরীক্ষা দিবেন, পরীক্ষার আগে এই সম্পদের পার্টটুকু, এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো, এটা আপনার পড়ে যেতে হবে, ঠিক আছে। আমরা সবচেয়ে একটা ভুল করি এই স্ট্র্যাটেজিক বা কৌশলের ক্ষেত্রে, আমরা যখন যে ডেট দেয় 7 দিন আগে বা 1 সপ্তাহ আগে শুরু করি পড়াশোনা, শুধু ডিপার্টমেন্টাল পড়তে পড়তে শেষ হয়ে যায়। ওই দিন রাতে, পরীক্ষার আগের দিন রাতে শুধুমাত্র কোনোভাবে নন টেকনিক্যাল একটু দেখে যায় আসলে 4টা টপিক কেমনে শেষ করবো। এই জন্য আমি মনে করি যে 4টা দিন ডিপার্টমেন্টাল পড়া উচিত, মানে 1 সপ্তাহ লাস্ট, একদম লাস্ট রিভিশনের সময় ডিপার্টমেন্টাল সূত্রগুলো পড়বেন। আর ওই রিলেটেড আমার যে লেকচার শিটগুলো আছে, লেকচার শিট একবার থরোলি শেষ করবেন, করে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকটা থরোলি একবার দেখে যাবেন। 4 দিন এনাফ, ভাগ করে নেবেন কোন দিন কি পড়বেন। আর বাকি 3 দিন, তাহলে এই 3 দিনের মধ্যে আমি যে কাজটা করতাম, এই বাংলাদেশ এই বইটা আমি মোটামুটি 6 ঘন্টা এমনভাবে পড়ছিলাম যে 6 ঘন্টায় এই ইম্পর্টেন্ট টপিকগুলো ফার্স্ট একবার দেখতাম, 3-4 ঘন্টা, মানে একবার চোখ বুলাই যেতাম, আমি মুখস্থ কিছু করতাম, ওই সময় খালি একবার চোখ বুলাই গেলেই মনে পড়ে যায় কোন জায়গায় কি আছে, এটা শেষ। তারপরে আন্তর্জাতিক, তাহলে একদিনেই আমার টার্গেট থাকবে হচ্ছে জিকে শেষ করা, ঠিক আছে, এই সাম্প্রতিক সহ। আরেকদিন পড়বেন অ্যানালাইটিক্যাল ম্যাথ, ঠিক আছে, আরেকদিন পড়বেন বাংলা এবং ইংলিশ।
তাহলে এইভাবে ভাগ করলে ভালো। আর যদি 4 দিন দিতে পারেন, একদিন আগে থেকে শুরু করে, তাহলে একদম সবচেয়ে পারফেক্ট। বাংলা সাহিত্য কই থেকে পড়বেন এগুলো নিয়ে আরো ডিসকাস করবো ইনশাল্লাহ সামনে। আপাতত আমি মূল পড়াতে চলে যাচ্ছি। তাহলে এইভাবে ভাগ করে যদি একবার খালি থরলি সবকিছু দেখে যাইতে পারেন, মানে পরীক্ষার আগের যে রিভিশনটা বলে, রিভিশনটা দিয়ে গেলে আপনি পরীক্ষার হলে পারবেন। আর যদি এটা মনে করেন 1 মাস আগে পড়ে থাকেন, পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবেন এমসিকিউ গুলোতে। এইটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়। এটা মাথায় রাখবেন যে পরীক্ষার আগে আপনার অবশ্যই থরলি একবার সবকিছু দেখে যাইতে হবে। মানে এরকম না যে ওই সময় মুখস্থ করবেন, আপনার অলরেডি পড়া থাকবে। 1 সপ্তাহ শুধুমাত্র 4 দিন ডিপার্টমেন্টাল রিভিশন দিবেন, আর 3 দিন নন ডিপার্টমেন্টাল রিভিশন দিবেন। দেখবেন যে পরীক্ষাটা ইনশাল্লাহ খুবই ভালো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসি, সম্পদের কথা বললাম, অন্যান্য টপিকগুলো ধীরে ধীরে আলোচনা করব। আজকে আমি আলোচনা করবো বাংলাদেশের পরিচিতি এবং ভূ প্রকৃতি নিয়ে। তাহলে এই পার্টটুকু একটু মুছে ফেলি। আচ্ছা, এখন আসি বাংলাদেশের পরিচিতি। বাংলাদেশের পরিচিতি যদি আপনি জানতে চান, আপনার একদম ফার্স্ট ইনিশিয়ালি একটা বিষয় জানতে হবে। সেটা শুধু বিসিএস এর জন্য না, যে কোনো নন টেকনিক্যাল পার্ট ভালোভাবে পড়ার জন্য আপনার অবশ্যই এই ম্যাপ সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে। তাহলে বাংলাদেশের পরিচিতি যখন আমরা পড়বো, তাহলে 11 মিনিট হয়ে গেছে, আর 10-15 মিনিটের মধ্যে শেষ করবো। তাহলে এই বাংলাদেশের পরিচিতির জন্য আমার কি লাগবে? ম্যাপ লাগবে। যদি বিসিএস কেউ দিয়ে থাকেন বা বিসিএস দেওয়ার চেষ্টা করেন, তাহলে একদম 1 মিনিটের মধ্যে ম্যাপ আঁকার টেন্ডেন্সিটা নিয়ে আসতে হবে, মানে ম্যাপ আঁকাটা শিখতে হবে। ঠিক আছে, আর যারা বিসিএস দিবেন না তাদের ম্যাপ আঁকাটা ম্যান্ডেটরি না, বাট ম্যাপের মানে কোথায় কি আছে এটা জানা ম্যান্ডেটরি। আচ্ছা, এখন আসি একদম ফার্স্টে, যদি বাংলাদেশ সম্বন্ধে আপনার জানতে হয়, ম্যাপটা এই মোটামুটি অঙ্কনটা শিখবেন যে এই বরাবর গিয়ে এখানে উপরের দিকে উঠবে, এদিক থেকে এসে এখান থেকে মোটামুটি একই টাইপ। আর এখানে এরকম একটু হেজিবিজি এই কারণে করছে, এগুলো ছোট ছোট দ্বীপ আকারের মতো আছে বাংলাদেশের, ভোলা এটা সহ। এটা আরেকটু পারফেক্ট আঁকা যেত, তাড়াহুড়া করে করছে। আর এই পাশে চট্টগ্রাম আছে, এদিক থেকে একটা চ্যানেলের মতো, এটা দেখা যাচ্ছে না হয়তো ভিডিওতে, এদিক থেকে চ্যানেল মতো নিচে গেছে, এটা আলটিমেটলি কক্সবাজার। আর লাস্টে একদম শেষে নিচে সেন্ট মার্টিন আছে। তো এটা হচ্ছে একটা মানে ম্যাপের ওভারভিউ। তাহলে ম্যাপটা আপনার ভালো করে জানতে হবে। ম্যাপের সবাই আপনারা জানেন, উপরের দিকে হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাহলে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই অনুযায়ী ম্যাপগুলো থাকে। এখন যদি সরাসরি আমি কোশ্চেন করি, এই বাংলাদেশের উত্তর দিকে সর্ব উত্তরে কি আছে, তার মানে আপনি সরাসরি এখান থেকে চিন্তা করেন, বাংলাদেশের মিডিল ধরেন ঢাকা বাইরের দিকে, এখান থেকে উপরের দিকে যান, তাহলে একদম উপরে কি আছে? উপরে আছে হচ্ছে পঞ্চগড়। তাহলে এই জায়গাটা আলটিমেটলি পঞ্চগড়। তাহলে বাংলাদেশের সর্ব উত্তরে কি আছে? পঞ্চগড়। আর এটারই বাংলাদেশের সর্ব দক্ষিণে মানে একদম নিচে কি আছে? এই দুইটাই সবচেয়ে কোশ্চেন আসে, এই পাঁচগুলোতে কম আসে। সর্ব দক্ষিণে কি আছে? বুয়েট প্যাটার্নের কথা বলতেছে, তাহলে আসে সেন্ট মার্টিন। তাহলে সর্ব উত্তরে, একদম উত্তরে তাহলে হচ্ছে পঞ্চগড়, এটা হচ্ছে জেলা। তাহলে জেলার মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় যে এখানে এই বলে না যে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, তার মানে পঞ্চগড়ের উপজেলা যেটা আছে একদম এটা তেতুলিয়া। ঠিক আছে, জায়গার নাম বাংলা বান্দা, বাংলা বান্দা। তার মানে আপনারা এটা শিখে ফেললেন। সর্বদক্ষিণে কি আছে? তাহলে ম্যাপ সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে যে একদম এই ম্যাপের উপরে কি আছে, নিচে কি আছে। তাহলে সর্বদক্ষিণে আছে হচ্ছে এই কক্সবাজার উপজেলা, কক্সবাজার। আর ওইখানে যদি উপজেলা জিজ্ঞেস করা হয়, তাহলে ওই যে একটা নাম পড়ছেন না, টেকনাফ থেকে তেতুলিয়া, যে গানটা আছে এরকম, টেকনাফ আর এটা তেতুলিয়া। ঠিক আছে, ওই টেকনাফ, টেকনাফের ওই জায়গাতে কি ইউনিয়নটা হচ্ছে সেন্ট মার্টিন। তার মানে দেখেন, যদি বলা হয় সর্বদক্ষিণে, অপশনে যদি আপনি এইগুলো কোনো কিছু না পান, সেন্ট মার্টিন থাকে সেটা দেখাবেন। যদি টেকনাফ থাকে টেকনাফ দেখেন, কক্সবাজার থাকে যখন যেটা দেয়। সর্বোত্তরে পঞ্চগড়, তেতুলিয়া, বাংলা বান্ধব, অর্থাৎ উত্তরে আর দক্ষিণে এই জিনিসগুলো জানবেন। তাহলে ম্যাপের এই জিনিসটা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। ওকে, তাহলে আপনার ফার্স্ট টেন্ডেন্সি হবে এই ম্যাপটা আঁকা শিখে ফেলবেন, শিখলে সবচেয়ে পারফেক্ট। এখন আসি, এই ম্যাপ সম্বন্ধে জানতে হলে আপনার বিভাগ সম্বন্ধে জানতে হবে। কি জানতে হবে? বিভাগটা খুব ভালোভাবে জানতে হবে। তাহলে বাংলাদেশের বিভাগ কয়টা? এখন পর্যন্ত আর বিভাগ ভাগ করা হয়নি, 8টা বিভাগ। এরকম হইতে পারে যে ঢাকা বিভাগটা আরো ভাগ করা হয়েছে, সেক্ষেত্রে আলাদা ইস্যু। কিন্তু এখন পর্যন্ত টোটাল বিভাগ কয়টা? 8টা বিভাগ। একদম ছোট সময় আমরা করছিলাম 6টা, পরে আরো ভাগ করা হয়েছে। এই রংপুর করছে, ময়মনসিংহ করছে, ঢাকাকে ভেঙে ময়মনসিংহ করা হয়েছে, আর রাজশাহীটাকে ভেঙে রংপুর করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন বর্তমানে বিভাগ কয়টা? 8টা। তাহলে 8টা বিভাগের মধ্যে এরপরে আপনার জানতে হবে
জেলা। তাহলে জেলা কয়টা? 64টা। আরেকটা জেলা আছে প্রস্তাবিত জেলা, এই আমি যেখানে আশুগঞ্জ থাকি তার অপোজিটেই প্রস্তাবিত জেলা হচ্ছে, এটা এখনো হয় নাই, ভৈরব। যেহেতু প্রস্তাব করে রাখছে, হইতে পারে ভবিষ্যতে ইন ফিউচার। আচ্ছা, তাহলে বিভাগ 8টা, জেলা 64টা, প্রস্তাবিত জেলা মানে 65তম জেলা হইতে পারে, সেটা হচ্ছে ভৈরব। তাহলে এটা মাঝে মধ্যে আসে দেখি। ওকে, এই টোটাল যদি হিসাব করি, আপনার ফার্স্টে এই ম্যাপটার মধ্যে যদি দেখেন একদম মিডিলের দিকে মোটামুটি হচ্ছে ঢাকা আছে। তাহলে এই ম্যাপটা এখান থেকে যদি এইভাবে ঘুরে 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 একটু অঙ্কনটা শিখে ফেলেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর বাংলাদেশের প্রধান তিনটা নদী, তাহলে জেলা, এরপরে জানতে হবে, একটু মুছে ফেলি, নদী। তাহলে পদ্মা, মেঘনা, যমুনা। তাহলে এখানে আমরা যদি আসি, বাংলাদেশের ম্যাপটা অঙ্কনটা শেখার ক্ষেত্রে, না আমি যেভাবে শিখছি এটা কাজে লাগবে, যে এই দিক থেকে এসে বাংলাদেশে একটা নদী ঢুকছে, মানে যে পশ্চিমবঙ্গ এই সাইডটা হচ্ছে ম্যাপের, দেখবেন যে ভারতের যদি হিসাব করেন, যে এই দিক থেকে আসছে, এখানে এসে ঢুকছে হচ্ছে পদ্মা, এই বরাবর আসছে যেটা, এটা হচ্ছে যমুনা, এসব মিলিত হয়েছে। মিলিত স্থানগুলো একটু পরে আলোচনা করতেছে নদ নদীর পার্টে। এখান থেকে এসে এই জায়গাতে চলে আসছে, এই দিক থেকে আসছে হচ্ছে যে সুরমা কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা। তাহলে দেখেন পদ্মা, এটা হচ্ছে মেঘনা, আর এটা হচ্ছে যমুনা। তাহলে ফার্স্টে পদ্মা আর যমুনা মিলিত হয়ে নাম ধারণ করছে পদ্মা, আর এখান থেকে সুরমা কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা, মেঘনা আর পদ্মা মিলিত হয়ে নাম ধারণ করছে মেঘনা, এরকম করে করে লাস্টে গিয়ে মেঘনা পতিত হয়েছে। তার মানে এগুলো সবগুলোর, অনেকের ভুল কনসেপ্ট থাকে যে এই দিক থেকে হিসাব করে, মূল হিসাব করতে হবে এই সবগুলো নদী আলটিমেটলি উৎপত্তি হয়েছে কই থেকে। উৎপত্তি হয়েছে মূলত সবগুলোই কোনো পাহাড় বা ঝর্ণা থেকে। ঠিক আছে, মনে রাখবেন এই পদ্মা যে আসছে, এই পদ্মা মূলত এই হিমালয় থেকে আসছে, মানে উপরে। আবার এই যমুনা যে নদীটা, যেটা আমরা হচ্ছে পুরাতন হিসেবে ব্রহ্মপুত্র জানি, এটাও আসছে মূলত হিমালয় থেকে। তাহলে হিমালয় থেকে আসছে, এটাও হিমালয় থেকে আসছে, দুইটার শৃঙ্গ ভিন্ন। ওইটা একটু পরে বলতেছে। ওই এটা হচ্ছে মানস সরোবর, এই পদ্মাটা যে আসছে এটা মানস সরোবর, আর এই পাশেরটা হচ্ছে ওই কৈলাসশৃঙ্গ থেকে। এই যে এটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, লিখে দিই, মাঝে মধ্যে আসে, নদীর পাড়ে আসবো। তাহলে এটা গঙ্গোত্রী হিমবাহ থেকে, আর এই পাশেটা হচ্ছে কৈলাসশৃঙ্গ থেকে, এখান থেকে এসে মিলিত হয়েছে। তাহলে এই যে নদীগুলো সবগুলো আসছে কি কোনো পাহাড় বেয়া থেকে, বাংলাদেশের মধ্যে যতটুকু আছে এটা দেখবেন। তো এখানে চাঁপাইনবাবগঞ্জের রাজশাহী দিকে ঢুকছে, আর এটা হচ্ছে মেঘনা নদী ঢুকছে হচ্ছে সিলেট বিভাগ দিয়ে, আর এটা ঢুকছে মূলত হচ্ছে এই যে পার্টটা আছে, এখানে হচ্ছে বাংলাদেশ একদম লাস্টে জামালপুরের এই সাইডটা দিয়ে প্রবেশ করছে, এই পাশে গাইবান্ধা আছে। এই হচ্ছে ম্যাপের মোটামুটি একটা আইডিয়া। তাহলে বাংলাদেশের বিভাগের মধ্যে এই পার্টটা হচ্ছে সিলেট, পাশে ময়মনসিংহ, এই যে উপরের যে পার্টটুকু আছে এটা এইটুকু হচ্ছে রাজশাহী, আর এই পার্টটুকুতে হচ্ছে ঢাকা, এই পাশে হচ্ছে খুলনা, আর এখানে বরিশাল, একদম নিচ থেকে যা আছে পার্বত্য চট্টগ্রাম সহ এই যে এই বরাবর। ঠিক আছে, এখানে যে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লায় যে ফেনী এই পার্টটুকু মাঝখানে যে বন্যা হইলো, এই পার্টটুকু সহ একদম এখানে অর্থাৎ সিলেটের সাথে পর্যন্ত লাগানো, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, এই যে আশুগঞ্জে আমি আসছি। এই পার্ট সম্পূর্ণ মিলিত হয়ে আলটিমেটলি এখানে চলে আসছে। তাহলে এই টোটালটা দেখেন কত বড়। তার মানে সবচেয়ে বৃহত্তম বিভাগ যদি আসে, এটা আমাদের সময় আসছিল, মানে একদম প্রথম দিকে যখন এক্সাম দিচ্ছিলাম এই টাইপের কোশ্চেন আমি পারতাম না। বৃহত্তম বিভাগ চট্টগ্রাম। আর যদি বলা হয় বৃহত্তম জেলা, সেটা হচ্ছে, হ্যাঁ একটু পরে বলতেছি, রাঙামাটি। অর্থাৎ আপনার টোটাল 64টা জেলার নাম জানবেন। সিলেটের মধ্যে কি কি আছে, মাইমেন্সিং, মানে বিভাগ অনুযায়ী মনে রাখবেন। অনেকে নর্মাল ভাবে মুখস্থ করতে যান, সেই ক্ষেত্রে একটা প্রবলেম ক্রিয়েট হয়। ঠিক আছে, ওই মোবাইলে ভিডিওর স্টোরেজ কম, 25 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, আর বেশিক্ষণ আলোচনা করবেন, একটু দ্রুত শেষ করে দিচ্ছি। তার মানে এরপরে আমি হচ্ছে আরেকটা ক্লাসে আরো ডিটেলস ইনশাল্লাহ আলোচনা করবো। ঠিক আছে, বাংলাদেশ পরিচিতিটা আজকে একটু শেষ করি, ভূপ্রকৃতি নিয়ে আরেকদিন, সম্পদ নিয়ে আরেকদিন আলোচনা করবো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা যদি ওভারঅল দেখি এই পার্টগুলোতে, বাংলাদেশের বৃহত্তম বিভাগ, তাহলে এই দেখেন এতটুকু বড়, আপনার ম্যাপে একবার যদি দেখে ফেলেন ম্যাপটার মধ্যে মনে থাকবে। তাহলে এই হচ্ছে বৃহত্তম বিভাগ। তাহলে বৃহত্তম বিভাগ কোনটা? চট্টগ্রাম। এর মধ্যে এই জায়গাতে হচ্ছে জেলাটা আছে, দেখবেন রাঙামাটি। তাহলে এখানে আপনারা যদি পড়তে যান, এই যে পার্টটা, অনেকেই বসে বসে এই যে সব জেলা মুখস্থ করা শুরু করবেন, এতে আপনার মানে পুরো বইটা পড়তে তো টাইম লাগবে। ঠিক আছে না?
তাহলে এইখানে আপনি সময় ওয়েস্ট করবেন কেন? এটা একবার থরলি দেখেন, বিভাগ অনুযায়ী দেখে রাখেন, ধীরে ধীরে অটোমেটিক কয়েকবার পড়তে পড়তে এমনিতেই মনে পড়বে। বসে বসে যদি আলাদাভাবে মুখস্থ করা শুরু করেন মনে থাকবে না, ম্যাপ ধরে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে অন্যগুলো, এই দেখবেন এখানে যে রাঙামাটি আছে। তাহলে আমাদের সময় আমি যখন একদম প্রথম পরীক্ষা দিতে যাই, পাশ করার পর পরীক্ষা থেকে এসেই আসছিল বৃহত্তম ওই জেলাখণ্ডে। আমি জানি যে এখানে হচ্ছে এত বড় যে জায়গাটা এটা চট্টগ্রাম, তাহলে আমি ভাবছি যে জেলা হিসাবে তাহলে কি হবে, চট্টগ্রাম জেলা হবে। তাহলে আসছিল বৃহত্তম জেলা, আমি দিচ্ছিলাম হচ্ছে চট্টগ্রাম। যাই হোক, তাহলে কিন্তু মনে রাখবো বৃহত্তম বিভাগ হচ্ছে, পুরো বিভাগটা মিলে হচ্ছে চট্টগ্রাম, কিন্তু জেলাটা এই পাশে হচ্ছে রাঙামাটি। এইগুলো সহজ কোশ্চেন, মোটামুটি অনেক পুরাতন যারা আছেন এরা ইজিলি পারবেন, আর একদম নতুন যারা ইঞ্জিনিয়ারিং পাস করছেন এই বিষয়ে আইডিয়া খুবই কম অনেকের, এই জন্য বললাম। তাহলে এই 8টা বিভাগ অনুযায়ী প্রত্যেকটা, সিলেট বিভাগে 4টা জেলা, ময়মনসিংহে 4টা জেলা, তারপরে এই যে রংপুরে 8টা, রাজশাহীতে, এরকম করে খুলনাতে, বরিশালে 6টা। এই যে ভাগগুলো চট্টগ্রামে সবচেয়ে বেশি, এই ঢাকাতে সবচেয়ে বেশি 13টা জেলা ঢাকাতে, এটা একটু মনে রাখবেন, এটা আসে। চট্টগ্রামে আছে হচ্ছে 11টা জেলা থাকলে কি হবে, এক একটা জেলা অনেক বড়, পার্বত্য চট্টগ্রাম 3টা জেলায় অনেক বড়, এই জন্য সব মিলায় বৃহত্তম বিভাগ হচ্ছে এই চট্টগ্রাম, কিন্তু সবচেয়ে বেশি জেলা আছে ঢাকাতে এখন পর্যন্ত। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি বিভাগ এবং জেলা নিয়ে আলোচনা। তাহলে আপনি বইটা পড়বেন কিভাবে? এই বইটা পড়ার টেন্ডেন্সি হবে সবসময় যে কাজটা করবেন, পুরো বইটা মানে একদম নতুন যদি ফ্রেশ গ্রাজুয়েট হয়ে থাকেন, বের হয়েছেন, আপনি থরলি এই ইম্পর্টেন্ট টপিকগুলো একবার মানে মুখস্থ না, শুধু রিডিং দিবেন। রিডিং দিয়ে এই পার্টগুলো দেখবেন, দেখে যে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে, এখানে যে কোশ্চেনগুলো থাকে, এই কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়বেন। কোশ্চেনটা পড়লেই মোটামুটি হয়ে যাবে। তাহলে প্রথম দিকে যেহেতু বাংলাদেশ পরিচিতি পড়তেছি, এখানে একটা বিষয় আছে, কোনো একটা, এটার ভিতরে যদি আপনি একটা ম্যাপ কল্পনা করেন, ঠিক আছে, মনে করেন ম্যাপ, তাহলে এই বরাবর যে ভাগ করা হয় এটাকে আমরা বলি হচ্ছে দ্রাঘিমা রেখা। এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, দ্রাঘিমা রেখা। এই বরাবর যে ভাগটা করা হয়, এই বরাবর, এটাকে বলা হয় অক্ষরেখা। তাহলে বাংলাদেশে ঠিক মাঝখান দিয়ে এই যে দেখেন, এই বরাবর যে লাইনটা আমি অঙ্কন করে রাখছি, এটাকে বলা হয় কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। তাহলে বাংলাদেশের মধ্যখান দিয়ে কোন রেখা অতিক্রম করছে? কর্কটক্রান্তি রেখা, অথবা ইংলিশে আসলে ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এইটা, এই যে কোন কোন জেলা দিয়ে গেছে দেখবেন, এই দিক দিয়ে অল্প একটু স্পর্শ করছে, এটা ফেনী, এরকম ম্যাপ মনে রাখবেন। তাহলে এইটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই বরাবর যেগুলো আছে এটা হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর, তাহলে বাংলাদেশের, আর এই দিক থেকে দ্রাঘিমা রেখা। এখন বলতে পারেন যে বাংলাদেশ কত থেকে কত পর্যন্ত আছে, এখান থেকে যদি স্টার্ট করেন এই পর্যন্ত, এটা এইভাবে মনে রাখবেন, বাংলাদেশ হচ্ছে 88 ডিগ্রি 1 মিনিট, আর এই দিক থেকে 92 ডিগ্রি, ওই 92 ডিগ্রি 41 মিনিট পর্যন্ত দ্রাঘিমা রেখা। আর অক্ষরেখা কত? এই 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট, এটা মনে রাখবেন, তাহলে মাথায় চলে আসবে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট, 20 ডিগ্রি 34 মিনিট, 26 ডিগ্রি 38 মিনিট অক্ষরেখার মধ্যে অবস্থিত, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এবং এখানে যে কোশ্চেনগুলো আছে শুধু কোশ্চেনগুলো ভালোভাবে পড়লে হয়ে যাবে। ঢাকা হচ্ছে নামকরণ করা হয়েছে ঢাকা নামে, ঢাকা থেকে ঢাকা হয়েছে 1982 সালে, এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, প্রায় এখানে একবার খালি দেখবেন। অর্থাৎ এখানে যে কোশ্চেনগুলো দেখেন অনেক কিছু লেখা আছে, কিন্তু আপনার মূলত কোশ্চেন কয়েকটা পড়লেই দেখবেন যে একদম কমে যাচ্ছে পড়াগুলো। তাই বাংলা এই ম্যাপের চারপাশে এখানে আসছে হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, আর এই উপরের দিকে মানে পুরাটাই পর্যন্ত, এখানে এই অল্প একটু জায়গাতে আসাম আছে, এই দিক দিয়ে আসাম, মানে অর্থাৎ এইটুকু হচ্ছে মেঘালয়, এইটুকু মেঘালয়, উপর দিক দিয়ে এরকম করে করে আসামটা আছে, তাহলে এই দিক দিয়ে স্পর্শ করছে, এই দিকে স্পর্শ করছে। আর ত্রিপুরা ঠিক বাংলাদেশের বলা যায় যে পেটের ভিতরে, ত্রিপুরা এই পাশে মিজোরাম, তাহলে পশ্চিমবঙ্গ, এখানে মেঘালয়, এই দিক দিয়ে আসাম, 3টা হয়ে গেল, ত্রিপুরা 4টা, আর মিজোরাম, বাংলাদেশে 4টা স্পর্শ করছে, ঠিক আছে। ওকে, যাই হোক, টাইম মোটামুটি শেষের দিকে, এখানে তো টাইম ওভার হয়ে যাচ্ছে, আমি এই ক্লাসটা আরেকটু ভালো করে আবার নিব ইনশাল্লাহ। আচ্ছা, আমার ফোনের স্টোরেজ আমি খালি করে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একটু বেশি সময় নিয়ে আলোচনা করব। আজকে যেহেতু সময় কম, এখন ভিডিও শেষ হয়ে যাবে, এই জন্য আমি হচ্ছে একদম লাস্ট কথাই বলতেছি। বাংলাদেশের চারপাশে এই যে 5টা রাজ্য নিয়ে আছে হচ্ছে ভারতের, আর এই পাশে 2টা রাজ্য আছে মায়ানমারের, ঠিক আছে। এখন মায়ানমারের সাথে বাংলাদেশের এটা হচ্ছে সীমানা, এটা প্রচুর ইম্পর্টেন্ট, এই পার্টটুকু আসে, তাহলে 271 কিলোমিটার, আর ভারতের সাথে সীমানা হচ্ছে 4156 কিলোমিটার।
আর উপকূলের দৈর্ঘ্য, উপকূল বলতে যেই পাশে বঙ্গোপসাগর যেটুকু আছে, এই বঙ্গোপসাগরের দৈর্ঘ্য 711 কিলোমিটার, এটুকু মুখস্থ করবেন। আর মোট সীমানা তাহলে কি, পুরাটা যদি এই তিনটা যোগ করেন তাহলে পেয়ে যাবেন। আর মোট স্থল সীমানা ভারত আর মায়ানমার যোগ করলে পেয়ে যাবেন। আর এই উপকূল বলতে সমুদ্রের, অতএব এটার সাথে যুক্ত হবে না। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে আপনাদের আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আর আমার অ্যাডভেঞ্চার বেস 3.0-তে এই ভিডিওগুলো আমি হচ্ছে এরকম টপিক ধরে ধরে আপলোড দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যদি ভিডিওগুলো আপনাদের হেল্পফুল হয় তাহলে আরও এরকম ভিডিও বানাবো। আর যদি মনে করেন না শুধুমাত্র হচ্ছে কীভাবে পড়তে হবে বলে দিলেই হবে, এগুলো আমরা নিজেরা পড়ে নেব, তাহলে সেটা ভিন্ন কথা। তবে কমেন্টে জানালে ওই অনুযায়ী আমি হচ্ছে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে অ্যাডভেঞ্চার বেস, এটা ওই নতুন যারা একদম নতুন আগে ভর্তি ছিলেন না তাদের জন্য হচ্ছে 5,699 টাকার এক অফার আছে।